শতভাগ দাবি মানার পরও আন্দোলন কার স্বার্থে? প্রশ্ন। প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে ছাত্রীদের উপর ৭১-এর মতো নির্যাতন চালানোর অভিযোগ। ৬ সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর, বিভিন্ন স্থানে মানববন্ধন। এবার হত্যার বিচার না পেলে আর কখনো পাওয়ার আশা করা যায় না, রেজওয়ানা হাসানের মন্তব্য। গণভবন রক্ষার জন্য নয়, জননিরাপত্তার জন্য কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, গণতন্ত্র মঞ্চ নেতাদের মন্তব্য। কোটা সংস্কার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগে ইইউ এর উদ্বেগ, তদন্ত চলাকালে চূড়ান্ত মন্তব্য না করলে এনএইচইউসিআর এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে ঘটা প্রাণহানি, ধ্বংসযজ্ঞের প্রত্যেকটি ঘটনা নিরপেক্ষ তদন্ত হবে। এজন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, যেই জড়িত থাকুক খুঁজে বের করা হবে। কোটা আন্দোলনকে ব্যবহার করে হত্যার ধ্বংসযজ্ঞ চালানোর শক্তি এখনো অপপ্রচার চালিয়ে দেশের মান সম্মান নষ্ট করে দিচ্ছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে শোকের মাস আগস্টের প্রথম দিনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রসঙ্গ উঠে আসে। আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে কেন? বাংলাদেশের মানুষের জন্য। এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কেন? সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, দেশের সম্মান নষ্ট করতে মিথ্যাচার চালানো হচ্ছে। আজকে কত মানুষের জীবন গেছে, চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০০ কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজও পাওয়া গেছে, সেই হাতে অস্ত্রসহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে ১০০ বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করতে, এমন কিছু নেই ৩ জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে। আন্দোলনে প্রতিটি প্রাণহানি ও ধ্বংসাত্মক কাজের নিরপেক্ষ তদন্তের জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বানও করেন সরকার প্রধান। বলেন, প্রতিটি ঘটনার বিচার হবে। আমরা এখন ৩ সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কীভাবে কী ঘটনা ঘটেছে। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক, সে যেই দায়ী থাক। প্রাণহানি সহিংসতার জন্য জামাত শিবিরকে দায়ী করে শেখ হাসিনা বলেন, বাংলার মাটিতে এদের স্থান হবে না। এটাই আমাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি কার্যালয় থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তার কথা বলে গত কয়েকদিন ধরে তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছিল।
ছাত্রনেতারা হলেন নাহিদ ইসলাম, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। তাদের ডিবি হেফাজতে নেয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচিত ছিলেন সদ্য এই সংস্থা থেকে বদলি হওয়া ডিবি প্রধান হারুনুর রশিদ। ডিবি হেফাজতে থেকেই এক ভিডিও বার্তায় দাবি মেনে নেওয়ার কথা উল্লেখ করে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তাদের ডিবি হেফাজতে রাখার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছে। শিক্ষার্থী সহ নিরাপরাধ মানুষ হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচার সহ ৯ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন সংগঠন। সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কুয়েটের দুর্বার বাংলার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় শিক্ষক নেতারা শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি আন্দোলনের নিহতদের বিচার দাবি করেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও হয়রানি বন্ধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন। ময়মনসিংহে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান সহ অন্যান্যরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা ও রাষ্ট্রীয় দমন পীড়নের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ করেছে যশোর জেলা সংসদ উদীচী শিল্পী গোষ্ঠী। শহরের প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে উদীচী জেলা সংসদ। বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। সমাবেশে প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন শিক্ষকরা। প্রথমে একটি মিছিল উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে যান শিক্ষকরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। শিক্ষকরা বলেন, এটা শুধু কোটা সংস্কারের আন্দোলন নয়, জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেন শিক্ষকরা। শুক্রবার বিকাল ৩টায় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দ্রোহ যাত্রা কর্মসূচি ঘোষণা করেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যৌক্তিক সমাধান না হলে সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নেই বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সাম্প্রতিক প্রেক্ষাপটে সৃষ্ট অচল অবস্থা নিরসনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এবার কোটা সংস্কার আন্দোলনের নিহতদের বিচার না হলে আর কোনোদিনই বিচার পাওয়া যাবে না এদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান সংকটের যৌক্তিক সমাধান খুঁজতেই সুশাসনের জন্য নাগরিক সুজনের এই সংবাদ সম্মেলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ এবং মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ তুলে ধরে সংস্থাটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত রাখা এবং এখানে গণতান্ত্রিক অধিকার সহ নাগরিকদের মৌলিক অধিকার যেখানে ভোটাধিকারও আছে এটা নিশ্চিত করা। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আন্দোলনকারী শিক্ষার্থী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে বসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা বলেন, ফুটেজ দেখে দেখে এবার প্রতিটি হত্যার বিচার করা না হলে আর কখনোই বিচার পাওয়ার সম্ভাবনা নেই। এতগুলো মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে, এটাকে আমরা কিভাবে ক্ষমা করে দেব? এটা তো আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই। এবার যদি আমরা বিচার না পাই তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলে সংশ্লিষ্টতা নিশ্চিত করে, জাতিসংঘের ইনভলভমেন্ট নিশ্চিত করে বিচার না হওয়া অবধি আমাদের চুপ হয়ে যাওয়ার বা সান্ত্বনা পাওয়ার বা শান্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। 10,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে তো জায়গা নেই।
নিউজিল্যান্ডে দেখেন কারাগার বন্ধ করা হয়েছে, কয়েদি পায় না, আর আমরা নতুন নতুন কারাগার বানাচ্ছি। যত বেশি ইন্টারনেট বন্ধ করবেন, যত বেশি ফেসবুক বন্ধ করবেন, ইউটিউব বন্ধ করবেন, তত বেশি গুজব ছড়াবে। আপনার সৎ সাহস থাকলে সবগুলো ওপেন করেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন, দিয়ে আপনি নৈতিকভাবে মোকাবেলা করেন। আন্দোলনকে ঘিরে যৌক্তিক সমাধান না হলে সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাটের যে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, এটার অবসান ঘটাতে হবে। এই যে মিথ্যাচার, পুরো মিথ্যাচার, এই মিথ্যাচারের ভিত্তিতে যে সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এটার অবসান ঘটাতে হবে। এবং সর্বোপরি আমাদের এই যে রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে, আমাদের যে এখন জনশত্রুতে পরিণত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, তার অবসান ঘটাইতে হবে। আলটিমেটলি হয়তো এই সরকারের আর কোনো অধিকার নাই তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার, হয়তো সেদিকেই আসবে। তো আমরা চাই যে একটা শান্তিপূর্ণভাবে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধান এবং এই সকল অন্যায়ের সবগুলোর বিচার যেন হয়। চলমান আন্দোলনে নিহতদের নাম পরিচয় সহ বিস্তারিত তালিকা প্রকাশেরও দাবি জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে আজই, কিছুক্ষণের মধ্যে জারি করা হবে প্রজ্ঞাপন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিশান, জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কথা বলেছিলেন সন্ত্রাস করা হয়েছিল, আইন যেটি 2009 সালে করা হয়েছিল, সেই আইনের 18(1) ধারা অনুযায়ী এই জামাত এবং শিবিরের কার্যক্রমকে তারা নিষিদ্ধ করছেন। এবং তিনি বলেছেন যে এই সংক্রান্ত মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ফাইলটি পাঠানো হয়েছে, সেই ফাইলের উপরে তারা মতামত দিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং সেটি আসলে দুপুরের পরপরই হয়তো এটির প্রজ্ঞাপন জারি হবে। অর্থাৎ প্রজ্ঞাপন জারি করা, এবং সেই 18(1) ধারা অনুযায়ী কিন্তু নির্বাহী আদেশে সরকার চাইলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে বা সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে এমন বিষয় চিহ্নিত করে সরকার চাইলে যে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে পারে, এবং সেই ধারা অনুযায়ী সরকার কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করছে। এরপরে আমরা সাংবাদিক আসলে তার কাছে জানতে চেয়েছিলাম যে নিষিদ্ধ করার পরে আসলে জামাতের রাজনীতি যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেক্ষেত্রে কি হবে, কিংবা এই দলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের আসলে কি হবে। সে ব্যাপারে আইনমন্ত্রী বলেছেন যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, আন্ডারগ্রাউন্ডে অনেক রাজনৈতিক দল রাজনীতি করছে এবং সে ব্যাপারে সরকারের আইন রয়েছে, সেটি কিভাবে মোকাবেলা করা হবে সেই প্রস্তুতিও সরকারের রয়েছে। আর এই দলের সাথে যারা সম্পৃক্ত তাদের ব্যাপারে বলেছেন যে এই দলের সবাই তো 1971 সালে সম্পৃক্ত নয়, যারা 1971 সালে পরে যোগ দিয়েছেন বা যারা জন্ম নিয়ে এই দলে অংশগ্রহণ করেছেন, এক এক ধরনের ক্ষেত্রে এক এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আইনমন্ত্রী যেটা জানিয়েছেন। এবং জানেন যে গত মঙ্গলবারে আইনমন্ত্রী জানিয়েছিলেন যে বুধবার প্রজ্ঞাপন হওয়ার কথা, সেটি আসলে গতকালকে রাতে হয়নি। এবং আজকে যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে আজকে যে কোনো সময় এটি জারি হতে পারে, আমরা ধরে নিতে পারি যে দুপুরের পর হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ থেকে এই জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হবে। রিশান, আপনাকে ধন্যবাদ। জননিরাপত্তার জন্য সেনা মোতায়েন এবং কারফিউ দেয়া হয়েছে, গণভবন রক্ষার জন্য নয়, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, দেখামাত্র গুলি করার বিষয় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়েছে এমন তথ্য নেই, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারেই তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে। ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, নিরাপরাধ কাউকে হয়রানি না করা হয় যেন সে ব্যাপারে সতর্ক থাকা। তিনি আরও বলেন, সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে করা হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তিতেই তা প্রমাণিত বলে দাবি করেন ওবায়দুল কাদের। লন্ডন থেকে তারেক রহমানের উস্কানি দিচ্ছে আর দেশে বিএনপি জামায়াত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাদে বা জানালায় দাঁড়িয়ে থেকে যারা মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এগুলো তদন্ত করতে হবে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে গুলি করে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি এবং সেনাবাহিনী নিয়োগ, কারফিউ
জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে, সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নেই, তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। পদত্যাগ করে চলমান সংকটের সমাধানের দাবি জানান তারা। বলেন, এই সরকারের কাছে হত্যার বিচার চেয়ে লাভ নেই, তারা হত্যাকাণ্ডের বিচার করবে না। আহমেদ সরোরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, বুধবারের সমাবেশে পুলিশি হামলা এবং নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, ছাত্রদের ন্যায্য আন্দোলনে তাদের সমর্থন ছিল, আছে। শান্তিপূর্ণ এবং ন্যায্য আন্দোলনে সরকার গুলি চালিয়েছে, এর জবাব দিতেই হবে। আজকের পুলিশ বাহিনীর বক্তব্য আপনারা দেখেছেন, তারা পরিষ্কার করে বলছে তারা নাকি কেউ গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসীরা। আমরা ভিডিওতে ভুল দেখেছি যে পুলিশ বাহিনীর গুলিতে আবু সাঈদ লুটিয়ে পড়ছেন। এই সরকার বিচার করবে, এটা আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না। এরা যে তদন্ত করবে, এই তদন্ত তারা বলে দিবে পুলিশ বাহিনী গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসীরা। এদের যে বিচার হবে, সেই বিচারের উপরে আর জনগণ সে কারণে আস্থা রাখতে পারবে না। শান্তিপূর্ণ সমাবেশে গুলি করেছেন আপনারাই প্রথম, আপনারাই হামলা করেছেন ছাত্রলীগকে দিয়ে। শাটডাউনের দিন আপনারা লাশের কারবালা তৈরি করেছেন, এই দেশকে একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন। এরা যেরকম জামাত ইসলামীকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করার কথা বলে, একই সাথে আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করার জন্য বলা দরকার। কারণ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল না, এটা একটা পুলিশ কিংবা ডিবির আসলে একটা পলিটিক্যাল উইং হিসেবে কাজ করছে। এরা খুন করছে এবং এই খুনকে ন্যায্যতা দেওয়ার জন্য এদের স্বরাষ্ট্রমন্ত্রী, এদের প্রধানমন্ত্রী, এদের আইনমন্ত্রী প্রত্যেকে কথা বলছে, এবং তারা প্রত্যেকে মিনমিন করে কথা বলছে। আর ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক দলের চাইতে, রাজনৈতিক নেতাদের চাইতে অনেক বেশি উচ্চকণ্ঠ হয়ে অনেক বেশি নির্দেশনামূলক কথা বলছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ছাত্র তরুণদের যে জাগরণ শুরু হয়েছে তাকে থামানো যাবে না, জনগণ তাদের পাশে রয়েছে। সরকারের মধ্যে দেখছেন এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে। গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদককে নিজের দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের কাছ থেকে ভুয়া তাকে শুনে সভাস্থল তাকে ত্যাগ করতে হয়েছে। এবং এটা তার মানে একটা সরকারের যখন শেষ দিনগুলো পার করে, হয়তো আগামীতে আমরা এই ধরনের অনেক ঘটনাই দেখব। আমরা এই সরকারের ভাগ্য এখন একটা চিকন সুতার উপরে মাত্র ঝুলছে। এখন সরকার টিকে আছে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। সমাধানের পথটা আছে। আপনি এই পরিস্থিতি বজায় রেখে রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রী এবং তার সরকার তিনি যদি পদত্যাগপত্র পাঠিয়ে দেন, এই সংকটের অনেকখানি সমাধানের জায়গাটা তৈরি হয়। প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যদি মনে করে থাকেন যে এরকম একবার বললাম, একটা বিরাট বক্তৃতা করলাম, বাবা পেয়ে গেলাম, ওই রকম হবে না। ওই কাহিনী এখন চলবে না। সবাই দেখেছে কিভাবে আবু সাঈদের মৃত্যু হয়েছে। নাকি কান্না, মায়া কান্নাও চলবে না। এখন মানুষ বলছে, ছাত্ররা বলছে, এই কান্না শুধু কণ্ঠের মধ্যে, চোখে পানি আসে না। এখনও হয়তো সময় আছে, পদত্যাগ করো, তারপরেই দেশ কিভাবে চলবে সেটা এই দেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশ্মনে পরিণত হয়েছ, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, যারা খুনি তার কাছে খুনের বিচার চাওয়া যায় না। অতএব আমাদের সব নেতাই বলেছেন, আমরা এই সরকারের কাছে কোনো বিচার চাই না, এর কাছে কোনো ফরিয়াদ নেই, আমরা লড়াইটাই করব তার বিরুদ্ধে। শুধু বলছি, এই দেশের মানুষ আপনারা যদি বোধ বুদ্ধি এখনও থাকে, তাহলে জনগণের কথা শুনে, দেওয়ালের কথা শুনে পদত্যাগ করে যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের নির্যাতন বন্ধ করে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলন ইস্যুতে চলমান পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চিঠির জবাব দেন। চিঠিতে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে।
বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এই সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। এর আগে গত 23 জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনের সংলাপের আহ্বানও জানিয়েছেন। এক্স অ্যাকাউন্ট এর এক পোস্টে এসব কথা উল্লেখ করেন স্টিফানো। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করে ভাঙচুর অগ্নিসংযোগ করে। এদিকে দেখামাত্র গুলির নির্দেশে গভীর উদ্বেগ জানিয়েছেন ইউ এর হাই রিপ্রেজেন্টেটিভ। কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে। এর আগে 10 আগস্ট পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। এর আগে কয়েক দফা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট থেকে। এখন নতুন সিদ্ধান্ত হলো 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।